ওকে, দেখেন আমরা যে ইলাস্ট্রেটর ইনস্টল সবাই দিয়েছেন, আপনি দিয়েছেন? ওকে, দেখেন সফটওয়্যারটা ঠিক এইটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমরা কোনো কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি চলে যাই। এখানে দেখুন ফাইলে যাবেন, নিউতে যাওয়ার পরে এখানে প্রিন্টে যাবেন, প্রিন্টে যাওয়ার পরে এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনার ঠিক এইরকম অবস্থায় আসবে। এই দুইজনের যদি ভুল লাগে দুইজন গল্প করতে পারেন বাইরে যেয়ে। দেখতে সমস্যা? ও হ্যাঁ, কাছে চলে আসেন, সমস্যা কি? ঘোলা লাগতেছে, অতটা ইয়ে লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে ভাইয়ের সাথে কথা বলবো না, দেখুন ক্লিয়ার হচ্ছে না কেন। ওকে, তো দেখেন ইনস্টল আমার এখানে এরকম থাকবে, বাট আপনার পিসিতে কিন্তু এটা নর্মালভাবে ঠিক এইভাবে থাকবে। তো এটাকে আপনারা কি করবেন, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস এসেনশিয়াল ক্লাসিক করে নেবেন। আমরা যারা গ্রাফিক্সে কাজ করি তাদের জন্য এই কাজটুকু করা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা সবাই এসেনশিয়াল ক্লাসিক করেই কিন্তু কাজ করি। কারণ কি, এসেনশিয়াল ক্লাসিকটা মূলত ভাগ করে রাখাই হচ্ছে গ্রাফিক্স ওয়ালাদের জন্য। এখানে দেখেন উইন্ডোর মধ্যে যদি যাই, এর মধ্যে দেখেন এসেনশিয়াল ক্লাসিক পেইন্টিং, যারা পেইন্টিং নিয়ে কাজ করতে পছন্দ করে তাদের জন্য সেই টুলসগুলো সামনে চলে আসবে। ট্রেসিং, টাইপোগ্রাফি, ওয়েব, যারা ইউআই ইউএক্স নিয়ে কাজ করে তাদের জন্য এটা কাজ করে। তো না, ইউআই ইউএক্সটা এটা দিয়েও করা যায়, কিন্তু এটা দিয়ে আমরা করি না। কারণ হচ্ছে ইউআই ইউএক্স যদি এটা দিয়ে করি তাহলে একটা ফাইলের কমপক্ষে 400 থেকে 500 MB ফাইল হয়ে যায়। তো সেটা ওয়েবসাইটে আপলোড করা এবং এটা নিয়ে কাজ করা আসলে একজন ডিজাইনারের জন্য অনেক কঠিন কাজ হয়ে যায়। এই জন্য আমরা ফিগমা দিয়ে কাজ করি, ঠিক আছে? ওকে, তো আমরা এখান থেকে কি করব, এসেনশিয়াল ক্লাসিক করব। এবং এখান থেকে নেওয়ার পরে দেখেন অনেক সময় নতুনদের জন্য এই যে এখানে টান লেগে এইগুলো কেটে যেতে পারে, একটা ঝামেলা হইতে পারে। ওকে, এই ঝামেলাগুলো হইতে পারে। ঝামেলাগুলো হলে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যাবেন, এখান থেকে রিসেট এসেনশিয়াল ক্লাসিক করবেন, পূর্বের মতন এগুলো সব চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হতে পারে আপনার কিবোর্ডের দ্বারা দেখেন আমি এফ প্রেস করলাম, উপরে একটা বার চলে গেছে, আবার স্ক্রিন করলাম, আবার এফ করলাম, মানে একবার যদি এফ প্রেস করলে এরকম প্রবলেম হয়ে যায়, তাহলে মোট 3বার করবেন ও ওইটা ফিরে আসবে। মূলত এতে স্ক্রিনটা বড় হচ্ছে, ফুল হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ট্যাব প্রেস করলেও আমাদের কিন্তু এই ঝামেলাটা হইতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে টুলবার। এই টুলবারের এই যে উপরে এখানে ক্লিক করে আমি আমার কাছে নিয়ে এসেও কিন্তু কাজ করতে পারি আমার সুবিধা মতন, যে আমি এখানে রেখে আমি কাজ করবো, বারবার এত দূর যাবো এইভাবে করে। আবার যদি এটা মনে করেন আমি এখানে রাখবো, এই যে এখানে আনার পরে যে নীল মতন দাগ দেখা যাচ্ছে, এইখানে দাগলে এখানে ছাড়িয়ে দিলে অটোমেটিক এটা কিন্তু ইয়ে যাবে। আবার এই যে এই ইয়েটা আছে বারটা, এটাকেও কিন্তু আমি ক্লিক করে ধরে টান দিয়ে নিয়ে এসে কিন্তু এটাকে আমি আমার মতন করে সরায়ে কাজ করতে পারি। আবার এটাকে ধরে আবার এরকম ঠিক এরকম ব্লু মতো নিয়ে এলে এখানে এসে ছেড়ে দিলে আবার এটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমার প্রথমে যে এই বারটা আছে এটার নাম হচ্ছে সিলেকশন টুল। এই টুলটার কাজ হচ্ছে কোনো কিছু সিলেক্ট করা। তো আমরা এখানে যেহেতু কিছু নাই, আপাতত আমরা এখানে একটু চলে যাই। এখানে প্রথম যে টুলটার নাম, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এটা শর্টকাট হচ্ছে এম কিবোর্ডের এম প্রেস করলেও আমরা এটা ক্লিক করতে পারবো। এখন দেখেন সবগুলো সফটওয়্যার কিন্তু ফ্ল্যাট আছে। আমি যদি এটা ক্লিক করি, এখন দেখেন তো এটা ডিপ আকারে হয়ে গেছে না, তার মানে এখন এইটা সিলেক্ট অবস্থায় আছে। সো আমি এখানে ক্লিক করে মাউসটা কিন্তু এখনও ছাড়ি নাই, এই যে এইভাবে রাখলাম। এই যে দেখেন আমি যেমন খুশি তেমন ক্লিক করে ধরে ধরে যেমন টানবো তেমনই কিন্তু এগুলা হবে। এবার এইটার কাজ কি, এটার কাজ হচ্ছে সিলেকশন টুলের কাজ। এবার আমি যেটা নিয়ে সরাতে যাবো ওইটা দিয়ে আমি সরাতে পারবো। মনে রাখবেন এইটার কাজ শুধুমাত্র এটা তৈরি করা, এটা কিন্তু সরানো না। এইটা সরাইতে যদি আপনি এইটা দিয়ে চেষ্টা করেন তাহলে শুধুমাত্র এটা তৈরি হবে, এটা কিন্তু সরবে না। তাহলে সরানোর কাজ হচ্ছে এইটা। ও আচ্ছা, ওকে ওকে, সমস্যা ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন অনেকগুলো অবজেক্ট এখানে হয়ে গেছে না, এইটা সিলেক্ট করে, আচ্ছা আমি এটা পরে দেখে দিচ্ছি, হ্যাঁ ক্লাস শেষ করে। আর এইগুলো দেখেন আমি সবগুলো সিলেক্ট করে আমি ব্যাক স্পেস দিয়ে এটাকে কিন্তু ডিলিট করে দিতে পারবো। সিলেক্ট করলাম কিভাবে, এই যে ক্লিক করে ধরে একদম ক্লিক কিন্তু ছাড়ি নাই, মাউসের যে ক্লিকটা, এই যে আমাদের বাম পাশে যে ক্লিক করি এই ক্লিকটা কিন্তু আমরা ছাড়ি নাই, না ছেড়ে এটা ধরে এরকম টান দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি।
এবার এটা যদি দেখেন আমি এরকম একটা এখানে নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে নিলাম তো বোঝা যাচ্ছে, কিন্তু এইখানে নেওয়ার পরে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা একটু ডিফারেন্ট কালার নিব। উপরে যে প্লেট আছে এখানে ক্লিক করে দেখেন আমি এখান থেকে একটা কালার নিলাম। নেওয়ার পরে এবার আমি এটাকে যেমন খুশি তেমন এইখান থেকে দেখেন এটাকে এইভাবে বড় করতে পারি, এদিক দিয়ে সাইডে থেকে এখানে টানতে পারি, এখান থেকে টানতে পারি, ঠিক আছে। এখান থেকেও বড় ছোটো করতে পারি। প্লাস এখানে গেলে বাইরে গেলে দেখেন এখানে গেলে একটা তীর চিহ্ন, আর এখানে গেলে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে কি, এটা হচ্ছে ঘোরানোর জন্য, ঠিক আছে। ওকে, তো এইটা আমি এইভাবে নিলাম। নেওয়ার পরে দেখেন এটা ঠিক এইভাবে নিলাম, কিন্তু আমি চাচ্ছি এই সাইজেরই একটা বড় করতে, অর্থাৎ চারিদিকে সমান হবে। তাহলে আমাকে কি ধরতে হবে, শিপ ধরার সাথে সাথে দেখেন এইটা কিন্তু অটোমেটিক চারিদিকে সমান হয়ে গেছে। এবার আমি যদি এইরকমও নেই, আমি যদি এটাকে শিপ ধরি তাহলে সাথে সাথে এটা দেখেন ওই মাপের অটোমেটিক। এবার আমি সব ছেড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি এটা নেওয়ার পরে আমি যদি এইখানে ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখেন আমার একটা বক্স আসবে। এই বক্সটা কিন্তু আপনার কি করবে, একটা নির্দিষ্ট মাপ। ধরেন আমি যদি এইভাবে নেই নর্মালি, তাহলে কিন্তু আমি কি করতে পারছি, এটা নিতে পারতেছি, বাট নির্দিষ্ট মাপটা কিন্তু আমি নিতে পারছি না। অনেক সময় আমাদের লাগবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি চাইলে আমি যদি যেমন এখানে 100 এবং এখানেও লিখলাম 100, লিখে ওকে করলাম, তাহলে 100/100 একটা কিন্তু মাপ আমার একটা দিয়ে দিল। আমি যদি মনে করি যে এখানে ক্লিক করে এখানে ইয়ে করি 50, তাহলে আমি এখানে থাকবে 100, তাহলে 50/100 কিন্তু আমার মাপ অটোমেটিক দিয়ে দিচ্ছে। এই মাপ দিয়ে কিন্তু লোগো করতে আপনাদের ভবিষ্যতে অনেক কিছু, এই মাপ দিয়ে নট অনলি লোগো, অনেক কাজ করতে হবে এই মাপ দিয়েই। আবার সিলেক্ট করে মুছে দিলাম। দেন দেখেন আমি আবার একটু ইয়ে করি, নেওয়ার পরে এইখানে খেয়াল করেন, এইখানে এই যে ছোট বাটন আছে, এই বাটন দিয়ে এটাকে আমি কিন্তু চাইলে ভিতর দিয়ে টান দিলে এটা বৃত্ত মতন হয়ে যায়। মানে মূলত এটা কার্ভের ইয়েটা হচ্ছে অনেক ইয়ে তো। ওকে, এই যে আপনি যদি একটা চান আপনি একটা নিতে পারেন, আপনি এই পাশেটা চান এটা ক্লিক করবেন, ক্লিক করে এটা আমরা কিন্তু বাইরেরটা ধরি নাই, ধরেছে কোনটা, ভিতরের। এবার যদি আমি দুইটা ধরতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলাম, দেন শিফট ধরে এটা ক্লিক করলাম। মানে কোনো কিছু ধরতে গেলেও আপনাকে শিফট ধরতে হবে। এবার ধরে আমি এখানে টান দিলাম, ঠিক আছে। আমার যদি আবার মনে করেন আমার শুধু এটা লাগবে, আপনি এটা নেন। ওকে, আচ্ছা আমি আবার একটু এটা ইয়েতে যাই, এটা কীভাবে ব্যাকে গেলাম এগুলো সব বলবো ধীরে ধীরে। আচ্ছা আমি দেখেন আমি এখানে ক্লিক করলাম, দেন আমার 3টা লাগবে, তাহলে আমি শিফট করে এখানে ক্লিক করলাম এবং এইটা ক্লিক করলাম। এখন আমি 3টা নেওয়ার পরে দেখলাম যে না আমার 3টা না আমার 2টা লাগবে, তাহলে তো একটা বাদ দিতে হবে। তাহলে আবার সেই শিফট ধরেই যেটা বাদ দিতে চান সেটার উপরে ক্লিক করবেন। ক্লিয়ার? ক্লিক করলে বাকিগুলা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে সামনে, কোশ্চেন যদি থাকে নির্দ্বিধায় বলবেন যে পিছের জন জানে আমি জানি না, এই চিন্তা করলে কিন্তু শেখা যাবে না, ঠিক আছে। কোশ্চেন থাকলে আমাকে থামাই দিয়ে এখানে কোশ্চেন করবেন। ওকে, এবার আমি দেখেন এইখানে তাহলে আমাদের এটা হয়ে গেল। এটা কিন্তু সিম্পল একটা পার্ট ছিল এবং এইখানে একটা ছোট একটা পার্ট আছে। এই পার্টটা আমরা একটু নর্মালভাবে একটু দেখার চেষ্টা করি। এখানে নিলাম আমি 50, এখানে নিলাম ধরেন 100, ওকে করলাম। এইটা হচ্ছে আমার একটা নর্মাল একটা সিচুয়েশন আমরা নিলাম। এখন আমি এখানে নেওয়ার পর আমি এইটা অন করলাম, অন করে দেখেন এইখানে যদি আমি 100 নেই অটোমেটিক এখানে 200 হয়ে যাচ্ছে। কেন? আগের যে পার্থক্যটা ছিল কত 50, এখন পার্থক্যটা এখানে যেহেতু ডাবল নিছি তাহলে এখানেও এটাও ডাবল হয়ে গেছে। কথা ক্লিয়ার বোঝা গেছে? এটার মানে কি? ওকে, হ্যাঁ এটা রেশিওটা ঠিক রাখে। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপরে দেখেন আমরা নিলাম হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। এটার পার্থক্য কিছুই না, যেহেতু আমরা এই যে রেক্ট্যাঙ্গেল শিখছি এটা হচ্ছে এরকম, তাহলে আমরা এইটা তো আমরা চাইলে এখন এরকম কার্ভ করলেই তো হয়ে যায়। কিন্তু এটার পার্থক্য হচ্ছে শুধুমাত্র এই যে ফাঁকা জায়গায় ক্লিক করলে আমাদের দেখেন এরকম সাথে কর্নারের এই ইয়েটা আসছে, অর্থাৎ এই কর্নারটু কতটুকু রাউন্ড হবে সেই ইয়েটাও কিন্তু এখানে এক্সট্রা দেওয়া আছে, জাস্ট এতটুকুই। আচ্ছা এরপরে হচ্ছে ইলিপস টুল। ইলিপসটা হচ্ছে বৃত্ত। আচ্ছা আমি যাকে জিজ্ঞাসা করব, আপু বলেন তো আমি এটাকে একেবারে বৃত্ত করব, তাহলে আমাকে কি ধরতে হবে? শিফট ধরতে হবে, রাইট। এই তো শিফট ধরলাম, একেবারে দেখেন বৃত্ত হয়ে গেছে, তাই না? গুড। এবার এটারও দেখেন সেমভাবে এখানে ক্লিক করলে একটা বক্স আসবে, আপনি চাইলে এখানে লিখে ওকে করলে দেখেন ওই রকমই আসবে। সিম্পল না? এরপরে হচ্ছে আবার একটা আছে পলিগন।
এই যে, তাহলে আপনি এখানে যদি শিপ ধরেন, দেখেন শিপ ধরলে, শিপ ধরে করলে এটা কি হচ্ছে একেবারে স্ট্রেট আসছে, কিন্তু এগুলো কিন্তু শিপ ছাড়া ধরেছিলাম, যার কারণে এই অবস্থায় আসছে। ওকে, আচ্ছা ঠিক আছে। আপনি কিন্তু চাইলে এটাকে নিয়ে এই যে অ্যাঙ্গেল, এটাকে ধরে আপনি যদি শিপ ধরেন, শিপ ধরে যদি আমি ঘুরাই, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে? অ্যাঙ্গেলটা কত ডিগ্রি আছে? 45। এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শিপ ধরে ঘুরলে, আর এমনি নর্মালি তো আপনি এমনি ঘোরাতে পারবেন, কিন্তু আপনি যদি ঘোরানো অবস্থায় মাউসের ক্লিক এখনও ছাড়ি নাই, ক্লিক কিন্তু ধরে রাখছি, ধরে রাখা অবস্থায় যদি আমি শিফটে ইয়ে করি, তাহলে অটোমেটিক ওটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ও ইয়ে করে নেবে। দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এটা করলাম। দেখেন এটা দিয়েও কিন্তু কিছু করা যায়, থাক ওইটা দিয়েও কিছু করব। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? এরপরে আস্তে আস্তে এই পলিগনের একটা ব্যাপার আছে, এখানে মাথা আছে কয়টা? 1 2 3 4 5 6টা। আমি যদি চাই যে হচ্ছে সম্ভবত ক্যাপস লক কি অন করা নাকি না, আচ্ছা আমি যদি চাই, দেখেন এখানে আমি এটা নিলাম, আমার অ্যারো চিহ্ন আছে না ডানে বামে উপরে নিচে, যে অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু আমি চাইলে এই সংখ্যাটা কমাতে পারি, এবং এটা সর্বনিম্ন 3টা, এর বেশি এর নিচে যাবে না আর কি। আপনি 100টা করতে পারবেন, বাট আপনি সর্বনিম্ন 3টা, ঠিক আছে? আপনি এটাকে এইভাবে বাড়াতে পারেন। প্লাস আপনি এখানে ক্লিক করে দেখেন আমরা কয়টা নিছি সেটা দেখাচ্ছে। আপনি ধরেন এইটার মাপটা আপনি নেবেন হচ্ছে, ধরেন আমি 50 নিলাম, এবং এইখানে আমি নিব হচ্ছে 20, নেন, হয়ে গেল। ওকে, এবং এটার ব্যাপার হচ্ছে এটা যখন ইউজ করবেন, এখন আমি এটা কয়টা নিয়েছিলাম? 50টা, আর ইয়ে নিয়েছিলাম, মাপ নিছি 50, ঠিক আছে, ওইটা ব্যাপার না, ওইটা আমি ছোটোই নিতে পারবো। কিন্তু দেখেন ছোটো নিয়ে যায়নি না কেন, ওই যে 20টা নিয়েছিলাম, ওই 20টাই কিন্তু বারবার আসবে। কারণ কি, এ হচ্ছে লাস্ট ওয়ার্কটা কপি করে রাখে, ঠিক আছে, ওইটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আছে স্টার। এই যে তাহলে স্টার বাঁকা থাকলে আমি যদি শিফট ধরি, তাহলে এটা সোজা হয়ে যাবে, ঠিক আছে। একই অবস্থায় এরকম ক্লিক করে আপনি কতটুকু কয়টা স্টারের মাথা নেবেন, আমি যেমন 20টা নিব, দেন আমি যদি ওকে করি, তাহলে আমার হচ্ছে, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন আমি এই যে জুম ইন জুম আউট, এটা অনেক গুরুত্বপূর্ণ। জুম ইন হচ্ছে এই যে এটাতে ক্লিক করে জুম করা যায়, ঠিক আছে, এইটা দিয়ে জুম করা যায়, বাট এটা দিয়ে আর জুম করবেন না। জুম করবেন হচ্ছে মাউসের হুইল, এই যে মাউসের হুইলটা আছে না, এই যে চাকাটা দিয়ে জুম করবেন। দেখেন এইটা আছে মাউসের কার্সার না, আমি যদি এখানে রেখে যদি জুম করি, দেখেন ও কিন্তু এই জায়গাটাকে জুম করছে, এবং আমি জুমটা করতেছি অল্টার ধরে মাউসের হুইলটা উপরের দিকে দিলে এটা হচ্ছে জুম ইন হবে, আর নিচের দিকে দিলে জুম আউট। আমি ধরেন এইখানে আছে, এবার যদি মাউসের হুইলটা যদি আমি এইখানে নিয়ে এসে দেখেন আমি করবো, ও অটোমেটিক ইলাস্ট্রেটর বলবে যে ওই জায়গাটায় ও মানে খুব স্মার্টলি কাজ করে, ঠিক আছে। ওকে, তো আমি এখানে দেখেন আমি সুন্দর করে জুম যতখানি জুম করতে পারি। এখন এটা কত পার্সেন্ট জুম হয় এখানে দেখা যাচ্ছে, 64,000% হচ্ছে জুম। অর্থাৎ ক্লায়েন্টকে আমরা যদি কোনো অফিসিয়ালি কোনো মানে কাজ যদি 100%-এ দেই, তার মানে ওটা সে ভালোভাবে প্রিন্ট দিতে পারবে। সেখানে 64,000% জুমেও এটা ফাটে না, কিন্তু ফটোশপে 100 থেকে ওইটা যদি 100%-এ দেন, ওটা যদি 500% করতে যায় তাহলে ফেটে যাবে। আর এটা 64,000%, এই জন্য ক্লায়েন্টের বর্তমানে এটার খুব চাহিদা ইলাস্ট্রেটরে। ওকে, আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে, এরপরে দেখেন একটা টুলস আছে, এর নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে, দেখেন আমি এখানে ক্লিক করলাম, প্রথমে খেয়াল করবেন, এটা খুব সূক্ষ্মভাবে এখানে একটু খেয়াল করবেন, তো সবাই কিছু দেখতে পাচ্ছি না, তাই না? আমি যখন এখানে চলে আসছি, তখন দেখেন কি কয়েকটা পয়েন্ট দেখা যাচ্ছে না? এই পয়েন্টগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্টগুলো কিন্তু এ ধরতে পারে না, এর কাজ হচ্ছে শুধু মুভ করা। আমি চাইলে এইভাবে টাইনে এটা গোল করতে পারবো, বাট এ কিন্তু এই পয়েন্টগুলো ধরতে পারবে না। এখন এইটাতে যখন অন করতেছি, তখন কিন্তু আপনি চাইলে পয়েন্টগুলো ধরে আপনি কিন্তু ইচ্ছা মতন কাজ করতে পারবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, আমি দেখেন এখান থেকে এই 2টা পয়েন্ট সিলেক্ট করলাম, করে যদি আমি এরকম নিয়ে করি, তাহলে দেখেন আমার কিন্তু ডিজাইনটা কেমন হচ্ছে। আবার যদি এটা আমি করে, তাই না, আমার কিন্তু একটা শিল্ড হয়ে গেল, তাই না? ওকে, তাহলে এতটুকু বোঝা গেছে এটার কাজ কি। এর কিন্তু মানে হিউজ কাজ। এটার কাজ কি শুধুমাত্র যে এটা তা না, এ কিন্তু যে কোনো জায়গায় যে কোনো কিছু ধরতে পারে। যেমন আমি এই একটাকে নর্মালি ভালোভাবে ধরে আমি কাজ করতে পারি, তো এটা আমি ধরলাম, ঠিক আছে। সো আপনি চাইলে কি এটাকে আমি ধরে
ক্লিয়ার কথা? এটা যদি একটু ইয়ে করে দেয়, এবার এখানে বানাইতে এটা মানুষের ইয়ের মতন আকৃতি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন আমাদের এটা এতটুকু আমাদের মোটামুটি হয়ে গেল। তাহলে এতটুকু দিয়ে মানে আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই যে হ্যান্ড টুলের কাজ হচ্ছে এই যে এইটাকে মুভ করা। এইভাবে আপনারা মুভ করবেন না, এই দুইটা টুলস ইউজই করবেন না। অভ্যাস করবেন স্পেস বার দিলে দেখেন, স্পেস বার চাপ দিলে কিন্তু হ্যান্ড টুলটা কিন্তু দেখা যায়, এবং তখন আপনি চাইলে এটাকে কিন্তু কি করতে পারবেন, মুভ করতে পারবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে এইটার কালার, এটার নাম হচ্ছে ফিল কালার, এটার নাম হচ্ছে স্ট্রোক কালার। এই ফিল কালারটা এখানে ক্লিক করে দেখেন আপনি চাইলে এখান থেকে অফ করতে পারবেন, চাইলে এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন, প্লাস এখান থেকে চাইলে স্ট্রোক কালার অফ করে দিতে পারবেন। যেমন স্ট্রোক কালার কোনটা ছিল, আমি এখানে যে এই কালারটা একটা ব্ল্যাক কালার দেই, দেখেন এই যে বর্ডারের এখানে এটার নাম হচ্ছে স্ট্রোক, ঠিক আছে। এবং এখান থেকে আমি চাইলে এটাকে বাড়াতে পারি, চাইলে এখানে দেখেন স্ট্রোকের একটা ঘর আছে, এখানে স্ট্রোকের একটা ঘর আছে এখানে। আমি দেখেন এখানে যখন আমি ইয়ে করব, এই কর্নারের এখানে দেখেন এখানে একটা ক্যাপ এখানে, এটা কিন্তু কাজ করছে না, কাজ করছে, কোনো পরিবর্তন আসছে না, কিন্তু এখানে কর্নার আছে, তার মানে এইটা কর্নার না। এখানে দেখেন আমি ক্লিক করব, দেখেন কর্নারটা কিন্তু কার্ভ হয়ে গেছে। ওকে, এখানে দিলাম, এটা হচ্ছে বেবেল, মানে ক্রস হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কর্নার। আর এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোকটা দেখেন, অ্যালাইনটা আমি এটা বোঝানো একটু বড় করে দিলাম। এবার স্ট্রোকের এর মধ্যে দেখেন তো এই যে এটা কোথায় আছে, অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, স্ট্রোকটা কোথায় আছে বলেন তো? আচ্ছা, এই দেখেন আমি যে স্ট্রোকটা 24 পয়েন্ট নিছি, এর 12 পয়েন্ট এদিকে, 12 পয়েন্ট এদিকে, তার মানে মূল ইয়েটা সেন্টার থেকে মুভ করছে, ঠিক আছে স্ট্রোকটা। এবার এটা যদি ইয়ে থাকে, এটা হচ্ছে ইনসাইড, আমি যদি দিই তাহলে পুরা এই 24 পয়েন্টই কোথায় গেছে, ভিতরের দিকে, আর এইটা হচ্ছে বাইরের দিকে। আমি যদি অফ করি তাহলে বুঝতে পারবেন। দেখেন আমার ব্লু যে এটা আছে, এটাই তো আমার মেন কাজ, আমি তো নিছি এইটুকু, অবজেক্টটা তো নিছি এতটুকু। তাহলে স্ট্রোকটা আমার হচ্ছে যতটুকু বাড়াচ্ছি এখন যে অবস্থায় আছে, এটা কোন দিকে আছে, বাইরের দিকে, দেখেন বাইরের দিকে, তারপর হচ্ছে ভিতরের দিকে, তারপর হচ্ছে মাঝখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে বেশি যেতে যাবো না, তাহলে বোর লাগবে। আচ্ছা, এখন আমরা চলে গেলাম, ডাইরেক্ট চলে যাব এখানে হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজটা কি, আমরা ধরেন কোনো একটা অবজেক্ট নিয়ে আমরা স্ট্রোকটা অফ করে দেই, তারপর এখান থেকে আমি তারপর আরেকটা ইয়ে নেই, লাইন নেই, দুইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। শেপ বিল্ডারের কাজ হচ্ছে কোনো কিছু কাটা, যে কোনো কিছু কাটা বা জোড়া লাগানো, ঠিক আছে। তো এখানে দেখেন তো, আমি যখন এটা একটা অবজেক্ট আলাদা, এটা একটা অবজেক্ট, যখন আমি দুইটা একসাথে নিলাম, এটা নিলাম, এখনও কিন্তু সব আলাদা আলাদা, বাট দুইটা যখন একসাথে সিলেক্ট করলাম, তখন দেখেন তো এইটা একটা পার্ট, এটা একটা পার্ট হয়ে গেছে না, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এখন তো শেপ বিল্ডারের এখন কাজ কি, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক কিন্তু এটা দেখেন কেটে গেছে। এগুলো কিন্তু এখনও কাটেনি, কারণ ওইখানে তো আমি ক্লিক করি নাই এখনও, ঠিক আছে। এবার আমি কি করলাম, এগুলো সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম, দেন আমি এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এইখানে যদি আমার কালার যেটা থাকবে সেটা কিন্তু এখানে হবে। এখন এখানে নীল আছে, তাহলে আমি যদি এখানে ক্লিক করি কী কালার হবে, লাল কালার হবে। কেন? কারণ এইখানকার কালারটা লাল, এখানের কালারটা যদি সবুজ থাকে তাহলে এখানের কালারটা সবুজ হবে, ওইটাই হবে, ঠিক আছে। আমরা এখানে এই কালারটা দিলাম, আর এটাতে ক্লিক করে দিলাম, ওকে। এই দেখেন সব কিন্তু আলাদা। আচ্ছা, এবার আমি আছে তাহলে শেপ বিল্ডারের আরও কিছু জিনিস দেখি। আমরা ধরেন এটা নিলাম, আবার একটা লাইন নেই, সিলেক্ট করলাম,
দেখেন এতক্ষণ আমরা কোনো কিছু চাপি না, আমি এই যে প্লাস চিহ্ন আছে জাস্ট একটা একটা করে ক্লিক করছি। এখন আমি পুরাটা আমি একটা করব। হ্যাঁ, তাহলে আমি ধরে নর্মালি টান দিবেন, হয়ে যাবে। দেখেন টোটালটা করলাম, এই দেখেন মাঝখানে কিন্তু শুধু এই শেপেরই ওই জায়গাটুকু আছে, বাকি কিন্তু কেটে গেছে। আচ্ছা, এটা হলো প্লাস। ওকে, এখন যদি আমি মাইনাস করি, এটা নিলাম, অল্টার ধরবেন, অল্টার ধরলে মাইনাস। আপনি এখানে অল্টার ধরে ক্লিক করবেন, এখানে অল্টার ধরে, এখানে অল্টার ধরে ক্লিক করবেন, এটা অল্টার ধরে ক্লিক করবেন, তাহলে সব কেটে গেল। থাকলো কি এটার একটা অংশ থাকলো আর এটার একটা অংশ। যদি মনে করেন এই দুইটা একটা করবেন, তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে আর ওইখানে দুটো থাকবে না, একটাই থাকবে। ঠিক আছে? আচ্ছা, আরও একটু ভালো করে বুঝবো তার আগে আমরা একটু কপি শিখে নিই। কপি পেস্টটা শিখলে আমাদের জন্য আর একটু সুবিধা হবে। ধরুন আমি এখানে একটা অবজেক্ট নিলাম, নেওয়ার পরে দেখেন এডিট থেকে এখানে একটা অপশন আছে কপি। শর্টকাট কি? Ctrl+C। আমরা এর আগে কপি করছি না, ওই সেম কপি করলাম, এডিট থেকে দেখেন আমি পেস্ট করলাম। এখন কপি আমি এখানে করলাম, পেস্ট এইখানে হলো। আমি যদি এখান থেকে ধরে আবার এখানে আনতে যাই, জিনিসটা দেখতেও তো মানে কত কষ্ট না? আমার লাগবে এখানে। আমি তাহলে এখানে কি করব? এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন প্লেস করব। ঠিক আছে? পেস্ট ইন প্লেস করলাম। আমি যদি একটা ডিফারেন্ট কালার দিই, তাহলে কালার দিলে আমি বুঝতে পারবো। এটা দেখেন শিফট অল্টার, দেখেন এটা শিফট দিয়ে এইভাবে করলে বড় ছোট হবে, মানে শিফট ছাড়া করলে কিন্তু স্ট্যাপটা হয়ে যাবে। বড় ছোট করতে গেলে শিফট দিয়ে এইভাবে, কিন্তু আমি এইভাবে করলে দেখেন এটা বেরোয় আসতেছে না। আচ্ছা, আমার দরকার হচ্ছে মাঝ বরাবর এটা ছোট বড় করতে, তাহলে শিফটের সাথে অল্টার ধরবেন, শিফট অল্টার। এই দেখেন শিফট অল্টার ধরে এটাকে বড় এবং ছোট করা যায়। তাহলে আমি এটা শিফট অল্টার ধরে এটাকে কিন্তু আমি ছোট করলাম। কি করলাম? এই দিক দিলে শিফট ধরে ইয়ে করলে রেশিওটা ঠিক থাকবে, বাট এটা হচ্ছে এক সাইডে যাবে। আর যদি মাঝ বরাবর করতে চাই, তাহলে শিফটের সাথে অল্টার ধরবেন। ক্লিয়ার কথা? শিফট অল্টার, এই শর্টকাটগুলো একটু জাস্ট মুখস্থ করতে হবে। ওকে, এই একটা গেল কপি, এবং আরেকটা কপি কেমন আছে? এডিট থেকে কপি, আরেকটা আছে কাট, তাই না? আচ্ছা থাক, ওইটা আমরা পরে দেখবো। এখন আরেকভাবে কপি করা যায়, যেমন এখানে অল্টার, এটা একটা আছে, আপনি অল্টার ধরে এরকম টান দিবেন আর একটা কপি বেরোয় আসবে। ঠিক আছে? তো আমি অল্টার ধরে যদি এরকম টান দেই, এবং এইটা দেখুন বাঁকা আছে, আমি শিফট ধরলে এটা সোজা হয়ে যাবে, এবং আমি ছেড়ে দিলাম। এবার Ctrl+D প্রেস করলে এরকম অসংখ্য জিনিস এখানে হবে। ঠিক আছে? আবার দেখুন এখানে, আবার দেখেন আপনি এখানে সিলেক্ট করলাম, আবার এখান থেকে সিলেক্ট করার পরে আমি অল্টার ধরে এই পর্যন্ত নিলাম, নেওয়ার পরে Ctrl+D প্রেস করলাম, দেখেন আমার অনেকগুলো কিন্তু একবারে হচ্ছে এবং সমান দূরত্ব হচ্ছে, তাই না? ওকে, আচ্ছা এখন দেখেন আমি এটা নিলাম, নেওয়ার পর আমি আরেকটা নেই, দুইটা সিলেক্ট করলাম, একটা ইয়ে করি, দেন আমি এখানে কয়েকটা কপি নেই, Ctrl+D, মাত্রই তো করলাম Ctrl+D। ওকে, এবার এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে যখন আমি এই প্লাস মানে এসে এটা হচ্ছে যোগ করা। ঠিক আছে? আচ্ছা, এখানে ব্ল্যাক হলো কেন বলেন তো? কালারটা ব্ল্যাক আছে, প্লাস অবজেক্টটা যদি উপরে থাকে। এবার আমি দেখেন, এবার আমি এটাতে সিলেক্ট করলাম, কিছু হচ্ছে না, কারণ কি? যাকে প্রশ্ন করব, আপু সামনে আপু বলেন তো, আমি এটাকে সিলেক্ট করছি বাট কোনো কাজ করছে না কেন? ভেবে বলেন তো, একটু দেখেন, একটু আগে এখানে ফোকাস করুন, কী বিষয়, এই দুইটার মধ্যে পার্থক্যটা কী হয়েছে? আমি এটাতে সিলেক্ট করছি, কাজ হচ্ছে না, এটাতে হলো আর এটাতে হচ্ছে না। না না, আমি তো বুঝে শুনেই তো ধরবো। আপু আরেকটু মাথায় দুইটার দিকে খেয়াল করেন তো, দুইটার মধ্যে পার্থক্যটা কী? হ্যাঁ, শিপ ধরা, আমরা শিপ তো কিছু ধরি নাই, আমি তো কিবোর্ড ধরি নাই। না টান না, আমি তো ধরি নাই তো। আমি মাউস, আমি কিবোর্ড খুলে ফেলবো পিসি থেকে। হ্যাঁ, কী হয়েছে দুটার মধ্যে পার্থক্য কী বলেন তো? সিলেক্ট, এটা কিন্তু সিলেক্ট করা আছে আর এটা কিন্তু সিলেক্ট করা নাই। তাহলে সিলেক্ট করা যেহেতু নাই, তো সারাদিন চেষ্টা করলেও কি হবে না। ঠিক আছে? বাসায় গেলে এই সমস্যাটায় পড়বেন, এই জন্য এইটা একটু সময় নিয়ে মনে করাই দিলাম। প্রত্যেকেই পড়ে এবং প্রত্যেক ব্যাচেই পড়ে সবাই। আচ্ছা, এইবার এটা সিলেক্ট করলাম। ঠিক আছে? এবার দেখেন তো এবার হবে কি হবে না? ঠিক আছে? ওকে,
আচ্ছা এইবার আমি দেখেন এটা এক করছি, কিন্তু আমি চাচ্ছি শুধু এই দুইটা এক করতে, তাহলে আমি এই দুইটা এক করলাম। দেখেন ঠিক আছে। কারণ আমি যদি মনে করি দুইটাকে সিলেক্ট করে এই শুধুমাত্র এইটুকু রাখবো আর এইটুকু কেটে দিব, তাহলে কি করতে হবে বলেন তো? এটা প্লাস আছে, তাহলে এটা মাইনাস করতে গেলে কি ধরতে হবে? অল্টার। এই দেখেন অল্টার ধরার সাথে সাথে প্লাসটা মাইনাস হয়ে গেছে, দেখছেন? এবার আমি যদি আরামে টানি তাহলে এটা কেটে গেল। এবার আমি আবার এটার উপর সিলেক্ট করছি, আবার হচ্ছে না। সিলেক্ট করলাম, এটা নিলাম, এবার দেখেন শুধু এইটা কাটবো, অল্টার ধরে কেটে দিলাম, অল্টার ধরে কেটে দিলাম, ঠিক আছে। যদি আমি এটার উপর ক্লিক না করতাম তাহলে দেখেন আমার দুইটা থাকতো। কেন দুইটা থাকতো বলেন তো? একটা করে ছিল, রাইট। এই জন্য এটার উপর একটা ক্লিক করে দিতে হয়, ঠিক আছে। ওকে, তারপরে এটা সিলেক্ট করলাম, দেন আমি এটা ক্লিক করলাম, দেন আমি আবার কি করব, মাঝখানে এটা নিয়ে যদি ক্লিক করি তাহলে অল্টার ধরে তাহলে শুধু এটা পাবো। ইজি না? অনেক ইজি। দেখেন আমি যদি সিম্পল ওয়েতে কাজ করি, ধরেন আমি এটা নিলাম, আমি যদি এখান থেকে একটা কেটে দেই, তাই না? এই যে এতটুকু, এই এতটুকু দিয়ে একটা এম এর আইকন করা যায়। ইনশাল্লাহ সামনে হবে, সমস্যা নাই, ঠিক আছে। এটা নিয়ে ভাববেন না আজকে পাঠাই যায় যে এইরকম করে কোন সাইড কেটে এম করা যায়। এটা আপনাদের একটা পরীক্ষা থাকলো, ওকে। তো বিষয়টা হচ্ছে এটা কিন্তু আচ্ছা ঠিক আছে, ওকে। এইখানে আমি দেখেন আমি এইটা নিয়ে নিলাম, নেওয়ার পরে দেখেন অল্টার ধরে এখান থেকে একটা কপি করলাম। এবার এই দুইটাকে আমি কি করব, আচ্ছা এই দুইটার একটা কপি করে রাখি, আবার এখানে নিলাম, নেওয়ার পরে দেখেন শেপ বিল্ডার নিয়ে এখানে সিলেক্ট করলাম, দুটো এক হয়ে গেল না? এতটুকু তো পারি। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই তিনটা অবজেক্ট হচ্ছে সিলেক্ট করলাম, এবং এইখান থেকে দেখেন এই তিনটা করে আমি ঠিক এইখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট এইখান ধরে শিপ ধরে, দেখেন শিপ ছাড়া কিন্তু এটা বাঁকা হয়ে যাবে, শিপ ধরে আমি এটাকে কি করলাম, একটু সোজা রাখলাম। এবার আমি এখান থেকে একটা বৃত্ত নিয়ে অল্টার ধরে এখান থেকে একটা বৃত্ত নিলাম, কেটে দেই, তাই না? এরপর এখানটা সিলেক্ট করে আমি অল্টার ধরে এখানে কেটে দিলাম, দেন আমি এখানে এনে আপনার রান, ঠিক আছে না? আমরা যদি এখানে আরো স্মুথ করতে চাই, এই জায়গাটা সিলেক্ট করে টান দিয়ে স্মুথ করে দিতে পারি, তাই না? আমরা এখান থেকে আরো একটু এটাকে স্মুথ করে দিতে পারি, ঠিক আছে। তো হ্যাঁ, অনেক কাজ। এরপরে আমরা যদি এটা নিয়ে যদি আরও কথা বলি, দেখেন আমরা যদি কী বানাবো, আচ্ছা দেখি, এইটা আমি নিলাম, নেওয়ার পরে ধরেন আমি এখানে আরেকটা অবজেক্ট নেই, শিফট অল্টার ধরে, ঠিক আছে। এই দেখেন আমি এইখানে আসার পরে একটা গুরুত্বপূর্ণ জিনিস সামনে এসছে, আমি এখানে আসার পরে একটা লাইন দেখাচ্ছে না, যে এই লাইনটা দেখাচ্ছে মানে আপনি মাঝ বরাবর আছেন। এইটা কখন দেখায়? যখন আপনার পিসিতে স্মার্ট অবজেক্ট অন করা থাকে। স্মার্ট অবজেক্ট কোথায় থাকে? এই যে ভিউতে যাব, এই দেখেন স্মার্ট গাইড, এই স্মার্ট গাইডটা যদি আপনার অন থাকে তাহলে কিন্তু ওইটা দেখেন। আমি যদি অফ করে দেই, দেন দেখেন আর কিছু দেখাবে না। তা ভিউতে যে স্মার্ট গাইড, আরেকটা অপশন আছে যেটা সমস্যা হয়, অনেকে পড়েন। এখানে যাওয়ার পরে এই যে হাইড বাউন্ডিং বক্স, এটা অফ করে দিলাম, দেখেন এইখানে যে ইয়েটা দেখাচ্ছিল এটা কিন্তু এখন আর নাই। ভিউতে গেলাম, শো বাউন্ডিং বক্স, এখন ওই লাইনটা দেখতে পাবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, এইবার আপনি হচ্ছে আমি এটা নিলাম, নেওয়ার পর ঠিক সেমভাবে বৃত্তটা নিই, এটা হচ্ছে চ্যাপ্টার করে, ওকে। এবার আমি এখান থেকে এইভাবে নিয়ে তিনটা নিতে পারি না? অবজেক্ট কয়টা নিলাম? টোটাল অবজেক্ট নিলাম তিনটা। এখন দেখেন আমি এটা যদি একটু ডিফারেন্ট কালার দিই তাহলে বুঝতে পারবেন যে বিষয়গুলো কী হয়েছে। তিনটা অবজেক্ট, এইভাবে করলে কিন্তু আলাদা আলাদা,
কিন্তু এই তিনটাকে যখন আমি সিলেক্ট করব, দেন আমি যখন এই তিনটাকে এক করে দিব, তখন দেখেন এটা কি হয়ে যাচ্ছে, হ্যাঁ সেই কালারটাই হয়ে যাবে। এবার আমি চাইলে এইটাকে সিলেক্ট করলাম, দেন এই পাশেটা সিলেক্ট করলাম, শিফট ধরে দুইটাকে ধরে আমি যদি একটু অ্যাঙ্গেল করে দেই এবং এইটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, মানে এই দুইটা ইয়ে হচ্ছে স্মুথ করে দিলাম, এই দুইটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে রেখে দিলাম, ঠিক আছে। হলো কি না, মানে প্রথমে অবজেক্ট ছিল কয়টা, একটা একটা করে সিঙ্গেল ছিল, তার মানে এই জিনিসটা তৈরি করার জন্য আমাকে তিনটা অবজেক্টকে কাটাছেড়া বা একটু কাট করা বা যা কিছু করার দরকার ছিল আমরা করেছি, কথা ক্লিয়ার। সো তার মানে এইটাই হচ্ছে মূলত গ্রাফিক্সের কাজ। আমরা অবজেক্ট যতগুলাই নিই, এটা যখন একটা কোন একটা শেপে আনতে হবে, এটা ফুল সিলেক্ট করে এই শেপ নিতে হবে। আচ্ছা আমি এটাকে সাইডে রাখি, আমার ধরেন যে আমি এইখানে একটা লাইন নিলাম, তারপরে এখানে একটা নিলাম, তারপরে কন্ট্রোল ডি দিয়ে এখানেও একটা নিলাম, তিনটাকে সিলেক্ট করলাম, করে এই তিনটাকে যদি আমি অ্যাঙ্গেল করি, ধরেন এইভাবে অ্যাঙ্গেল করি বা এটা কোন দিক এবার এইভাবে অ্যাঙ্গেল করি, যেভাবে খুশি আপনি আপাতত অ্যাঙ্গেল করেন সমস্যা নেই, আমি এইভাবেই করলাম। করার পরে আপনি এখান থেকে একটা লাইন নিলেন, নিয়ে একটা মোটামুটি এরকম রাখলেন, রাখার পরে অলটা ধরে এবার কেটে দিলে এটা কিসের লোগো, এডিডাস কোম্পানির লোগো, কোটি কোটি টাকা দিয়ে এটা কিনেছেন। তারপরে দেখবেন একটা 10 কোটি টাকার একটা লোগো দেখবেন, মেলা কষ্ট। আর দেখাই, এই যে একটা নিলাম, কি নিলাম, বৃত্ত নিলাম তাই না, এডিট থেকে কপি, এডিট থেকে পেস্টিন প্লেস করলাম, ওইখানেই করলাম, পেস্টিন প্লেস ওইখানেই করলাম। আর শিফটটা দিয়ে ছোট্ট করে একটা ইয়ে নিলাম, ঠিক আছে। এবার এখানে একটা ইয়ে নিয়ে সিলেক্ট করলাম, সেই বিল্ডার দিয়ে কেটে দিলাম, লোগো কমপ্লিট, ঠিক আছে। ওকে, তো এইভাবে আপনাদেরকে কী কথা ইউনিক মানে মেন কথা হচ্ছে আপনি ক্লায়েন্টকে এমন একটা আইকন দিবেন লোগোর ক্ষেত্রে, যে আইকনটা মানে মানুষ মনে রাখবে। অ্যাপেলের প্রথম যে লোগোটা ছিল সেই লোগোটা কে কে দেখছেন, মনে আছে? আচ্ছা দেখেন তো, আপনারা তো অ্যাপেল ইউজ করেন, অ্যাপেলের প্রথম লোগোটা দেখেন, অ্যাপেল ফার্স্ট লোগো, তাই না, ফার্স্ট লোগো, এই দেখেন নিউটনের সেই ইয়ে দিয়ে, এই উপরে একটা ইয়ে দিয়ে আপেল, এটা হচ্ছে অ্যাপেলের প্রথম লোগো। দেন এই যে এখানে আপনি এটা বুঝতে পারবেন 1976 সালে এইটা হয়েছে, তারপরে হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এইটা। ক্লিয়ার কথা? এই যে এখানে কার্ভ করছি, কিভাবে কার্ভ করছি বুঝতে পারছিলেন? হ্যাঁ, এবার এই যে এইটা করছি, এটা করছি কিভাবে, এটা কিভাবে করে, হ্যাঁ। তারপরে দেখেন এখানে আরেকটা অবজেক্ট আছে, এটা হচ্ছে লাইন টুল। এই দেখেন এটার কোনো কালার নেই, আমি এই যে স্ট্রোকটা একটু বাড়াই দেই। এই লাইন টুলটার কিন্তু অনেক কাজ। আমি দেখেন অলটা ধরে ধরে যদি এখানে ক্লিক করি, দেন এই কন্ট্রোল ডি দেই, দেখেন অনেকগুলো লাইন হচ্ছে না। তারপর আবার এগুলো ধরলাম, এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন প্লেস দিয়ে আমি এখান থেকে শিফট ধরে আবার এখানে ঘুরাই দিলাম। তাহলে এই লাইন দিয়ে আমি বানালাম হচ্ছে গ্রিড, এটাকে বলে গ্রিড। এই গ্রিডটাকে যদি আমি শিফট ধরে এরকম ঘুরাই দেই, তাহলে একরকমভাবে করা যাবে। যেমন আমি শেপ বিল্ডার নিলাম এবং এইখান থেকে আমি একটা কালার নেই, ওকে, বোঝার জন্য। এবার আমি এখান থেকে দেখেন আমি যে কোনোভাবে যদি আমার এটা এলটি বলে কোনো কোম্পানি থাকে, যায় না, তো এইখান থেকে আপনি চাইলে আপনি যেমন খুশি তেমন কিন্তু আইকন কিন্তু আপনি চাইলে বের করে দিতে পারেন তাকে। এবং আমি দেখেন এখানে এরকম কার্ভ আছে, ওকে সমস্যা নাই। আপনি চাইলে এটাকে আরও একটু ডিফারেন্ট করতে পারেন। আরেকটা লাইন ধরেন, এখানে যদি আমি একটা লাইন কম নিতাম, ধরেন সাপোজ আমি সেই বিলটা নিয়ে এখানে ধরেন আমি একটা লাইন কম নিব, একটা লাইন কম নিলাম, এখান থেকে আপনি টিটা নিয়ে তার একটা ইয়ে আছে দেখেন, এখান থেকে আবার আপনি এইভাবে এটাকে মানে সরি বেশি চলে গেল না, এখান থেকে এইভাবে নিয়ে আপনি এস
সরি এলএস, কত কি বানাতে পারেন, বিভিন্ন ধরনের কথা ক্লিয়ার? তো আপনি চাইলে এগুলা কিন্তু আপনি অনায়াসে অনেক কিছু এখান থেকে বানায় এখান থেকে নিতে পারেন। এই দেখেন এটা বানাইছি না, আপনি চাইলে এই যে কর্নারগুলো বা এই যে কর্নারগুলো এটাকে ধরে আপনি চাইলে এরকম যদি কাট করেন, এখান থেকে ধরে যদি আপনি কাট করেন, কত কিছু। সরি, এই হচ্ছে আইকন। তো আইকন বানানোর জন্য এইগুলারও কিন্তু খুবই খুবই প্রয়োজন। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসলে মূলত, আচ্ছা আমাদের একটু সময় আছে, ইভেন আমরা যদি এই যে এই অবজেক্টটা আছে এই অবজেক্টটা অর্ধেক করতে চাই, তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা কিন্তু ব্যাক স্পেস দিয়ে চাইলে এটাকে ডিলিট করেও দিতে পারবো। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমি এটাকে নিলাম একটা ইয়ে নিলাম, দেন এখানে একটা অবজেক্ট নিলাম। আচ্ছা খেয়াল করেন এখানে এটা একটু কালারটা একটু চেঞ্জ করে দেই। নিচে ইয়েটা আছে না, নিচে আছে হচ্ছে লাল, তাই না? তো ডান বাটন ক্লিক করে দেখেন, আচ্ছা ডান বাটন ক্লিক করা দরকার না, আমি এখান থেকে এডিটে যা গেলাম, এডিটে যাই এখানে আমি কপি করলাম, কপি করে এডিট থেকে পেস্ট ইন প্লেস করলাম। ঠিক আছে, পেস্ট ইন প্লেসকে দেখেন আপনার কিন্তু ওইখানেই কিন্তু আপনার কী হয়েছে, ওইখানে একটা কী হয়ে গেছে, জাস্ট আমার একটা ইয়ে কিন্তু কপি হয়ে গেছে, তাই না? ওকে, আবার এডিট থেকে কপি করলাম, এডিট থেকে আমরা পেস্ট ইন ফ্রন্ট করলাম। একই তো হওয়ার কথা না, মাঝে মধ্যে কি ইলাস্ট্রেটরের মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা কপি করলাম, এডিট থেকে পেস্ট ইন প্লেস করলে তো সাধারণত আসবে সবার উপরে। আচ্ছা এরকম রেজাল্ট আসবে, সমস্যা নাই, এটা আমরা ভার্সন তো মাঝে মধ্যে একটু উলট পালট হলে সমস্যা নাই, ওইটা আমরা কিছু মনে করি না। আচ্ছা আচ্ছা খেয়াল করেন এখানে অবজেক্ট, এখানে দেখেন আমি যদি এটা যদি সামনে আনতে চাই তাহলে আমি এডিট থেকে এখান থেকে যদি কাট করে এডিট থেকে পেস্ট ইন প্লেস করি। মনে রাখবেন যে ইলাস্ট্রেটর যখন ক্র্যাশ হয় বা ইলাস্ট্রেটর মাঝে মধ্যে এরকম একটা ঝামেলা করবে, ঠিক আছে না? হ্যাং না, আমরা মূলত ইয়ে কাজ করি, যেমন আমি এখান থেকে ধরেন আমি যদি আরেকটা অবজেক্ট নেই, ইয়েলো কালার একটা অবজেক্ট, এটা কোথায় আছে? এটা নিচে আছে, কিন্তু আমি এটা কিন্তু করলাম কোথায়? উপরে না, মানে কোনো একটা জায়গায় মিসিং হয়েছে, যার কারণে ইলাস্ট্রেটর উল্টা পাল্টা কাজ করতেছে। আমি তো এটা অবজেক্টটা কোথায় দিছি? অবজেক্টটা তো আমি সামনে বানাচ্ছি, অবজেক্ট যাচ্ছে কোথায়? মানে অ্যারেঞ্জ থেকে এখান থেকে ব্রিং টু ফ্রন্ট করলে নাই আমার আসবে, সমস্যা নাই, কিন্তু আমার অবজেক্টটা পিছনে যাচ্ছে, কারণটা কি? মানে কিছু একটা তো চাপ করছে। ওকে, তো এইরকম মাঝে মধ্যে ও একটু ঝামেলা করে, ঠিক আছে? এগুলা হচ্ছে করবে এখানে কোন ওই যে এই যে এইখানে চাপ পড়ছে, এই দেখেন আমি খেয়াল করেন তো এইখানে কি লেখা আছে? ওকে, ড্র বিহাইন্ড, যা করতেছি সব পিছনে যাচ্ছে, যার কারণে আমার নর্মাল ওয়ার্ক কিন্তু হচ্ছে না। খুব কেয়ারফুলি এই জিনিসটা খেয়াল করবেন, আমার কোন সময় ক্লিক করছে আপনারা কি টের পাইছেন? তাহলে ভুলটা বুঝতে পারছেন কি হয়েছে, যে এখানে ক্লিক করলে কিন্তু যা যাবে পিছনে যাবে। এবার যদি আমি এখানে যাই নর্মাল, এবার আমার নর্মাল মুড আসছে, এবার আমি যা করবো নর্মাল, ও তো এখন ভালো মানুষ। সো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। ভয় পেয়ে গেছিলেন, এই ভাই কি বলতেছে উল্টা পাল্টা, ভাই মনে পারে না। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা দেখেন এইটা গেলাম, এবার দেখেন এখান থেকে যদি আমি এডিট থেকে কপি করি এবং এডিট থেকে পেস্ট ইন প্লেস করি, দেন কিন্তু নর্মালি এটা উপরে চলে আসবে। পেস্ট হয় উপরে, মানে প্লেস হলে সবার উপরে আসবে, আর যদি প্লেস আর শুধুমাত্র যদি এইখানে থেকে কপি করে এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট করেন তাহলে শুধুমাত্র ওইটার উপরে হবে, ঠিক আছে? ফ্রন্ট মানে ওইটার উপরে, আর প্লেস মানে সবার উপরে হবে, ওইখানে হবে এবার সবার উপরে যাবে, এই পার্টটা। হ্যাঁ, আর এইখান থেকে যদি আপনি এই যে অ্যারেঞ্জের এটা হচ্ছে সেন্ড টু ব্যাক করলে সবার নিচে যাবে, দেখেন ব্ল্যাকটা কিন্তু এখন সবার নিচে, ঠিক আছে? অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড করলে দেখি তো কী অবস্থা, দেখেন এক স্টেপ উপরে, ঠিক আছে? তো অ্যারেঞ্জ করলে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু সেন্ড টু ব্যাকওয়ার্ড করলে এক স্টেপ পিছনে, ঠিক আছে? মাঝখানে দুইটা একটা মনে রাখবেন, এটা একদম ইজি। এটা মানে হচ্ছে সবার নিচে, এটা মানে হচ্ছে সবার উপরে, আর এটা হচ্ছে এক স্টেপ, মানে এক সিঁড়ি উপরে এক সিঁড়ি নিচে, এমন টাইপের আর কি। ওকে, আচ্ছা
ওকে, এরপরে হচ্ছে আপনার এই যে ফাইলটা আমরা কাজ করলাম, এই কাজ করে এই ফাইলটাকে আমরা হচ্ছে সেভ করব কিভাবে, এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেভ করা। এইখানে ফাইলে গেলাম, সেভ এজে যাব, ডেস্কটপে যাব, ডেস্কটপে যাই আমি এটা নিলাম, সেভ করলাম এবং এখানে ওকে করলাম। দেখেন আমার কিন্তু ডেস্কটপে ফাইলটা সেভ হল। আচ্ছা, একটা সেভ করার আগে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেছি, সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে, আপু চোখে ব্যথা করে? আচ্ছা ঠিক আছে, আমি তো মনে করছি সামনে বসে অনেকের চোখে ব্যথা করে। আচ্ছা, এটা নেওয়ার পরে দেখেন আমার একটা জিনিস মনে, আচ্ছা এটা সেভ আমি করেছি কি করি নাই এটা বুঝবো কিভাবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় কাজ করতে করতে মনে থাকে না যে আমি সেভ করছি করি নাই। হ্যাঁ, না ওইটার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় আছে আরেকটা, সেটা হচ্ছে এই যে এখানে স্টার বাটন আছে না, এই যে স্টার, এই ছোট্ট একটা স্টার দেখতে পাচ্ছেন, এইটা মানে হচ্ছে আমি এটা সেভ করি নাই। আমি যেহেতু এটা একবারে নামে সেভ করছি, দেখেন ফাইল শুধুমাত্র যদি সেভে দেই, ওই দেখেন স্টার নাই, তার মানে এখন সেভ হয়ে গেছে। আমরা যদি একটু মুভ করি, তার মানে এটা একটা এডিট করছি না, আবার দেখেন স্টার চলে আসছে। কথা ক্লিয়ার? কত পার্সেন্ট জুম আছে, স্টার সেভ আছে কি নেই, এবং এইটা সেভ করার পরে আমাদের এই যে মূল ফাইলটা, এই যে এটাই হচ্ছে এআই ফাইল, এটাকে বলে মূলত সোর্স ফাইল। আমরা ক্লায়েন্টকে এইটা দিয়ে কিন্তু আগে দেই না। এইটা যদি ক্লায়েন্টের হাতে চলে যায়, তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনাকে আর টাকা দিলেও না দিলেও ক্লায়েন্টের কিছু যায় আসে না, কারণ সব সে পেয়ে গেছে। ওকে, এই যে এই ফাইলটা, যে ফাইলটা আমরা সেভ করলাম, এই জন্যই তো বলছি আপু একটু মনোযোগ দিতে হবে। ছোটো ছোটো যেমন এই যে সেভ করেন, এই যে ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, সেভ। ওকে, এই যে এইটা, এই যে ইলাস্ট্রেটর, এই যে ওকে করলাম, এইটাই হচ্ছে ওই এআই ফাইল। এটা কিন্তু যে ফেসবুকে আপনারা আপলোড করবেন না, ফেসবুকে আপলোড করবেন জেপিজি ফাইলগুলো, হোমওয়ার্কগুলো আপলোড করবেন জেপিজি আকারে। হ্যাঁ, আপলোড হচ্ছে না, না এআই ফাইল আপলোড হয় না। হ্যাঁ, আমি ওইটা ফাইল, তারপর জেপিজিটা সেভ করবেন কীভাবে, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এই যে জেপিজিতে যাবেন, যে ইউজ আর্টবোর্ড এইটা ক্লিক করে দিবেন। শুধুমাত্র জেপিজির ক্ষেত্রে এইটুকু ইউজ করবেন, আর অন্য কোনো জায়গায় এটা ইউজ করবেন না। ওকে, দেন আপনি এক্সপোর্ট করবেন, দেন ওকে করবেন। এই যে দেখেন আমার এটা সেভ হয়েছে। এটা আমি তাহলে কি করব, আমার যে ফেসবুকে আমি যে হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কগুলো করে কি করবেন, সব হোমওয়ার্ক একসাথে আপলোড করবেন। হ্যাঁ, অনেকে একটা একটা করে করলে দেখা যায় যে অনেক নিচে 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 চলে যায়। সব প্রতিদিনের হোমওয়ার্ক একসাথে কমপ্লিট করে সেভ করে একবারে আপলোড করবেন। আপনার ফেসবুকে একবারে যেভাবে ছবি আপলোড করেন না, জাস্ট ওই রকম। যেমন আমি ধরেন এখানে নিয়ে আমার ধরেন ডেস্কটপে গেলাম, আমি ওইটা কোথায় করছি, এই যে আমি এটা নিলাম, আমি এটা সেভ করছি। আরও যদি থাকতো তাহলে আমি আর কী করতাম, আরও হচ্ছে এখানে যেমন আমি ভেনাসের এই যে আরও একটা ইয়ে করলাম, করে আমি এখানে পোস্ট করে দিলাম। আর ওইখানে লিখে দেবো হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2, মানে HW1, HW2, HW3, ঠিক আছে। এবার দিলে আমার কিন্তু এটা চলে আসবে। আচ্ছা, এটা ডিলিট করে দেই। ওকে, আচ্ছা এখন এইখানে নর্মাল ক্লাসটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এটা কিন্তু আপনি বাসায় যেয়ে প্র্যাকটিস করবেন এবং আপনাদের হোমওয়ার্ক যাবে বাসায় আজকে। তো এইখানে এই যে এখানে কি বলছে, আমি এবার এটা একটু অফ করি।